হ্যালো এভরিওয়ান, সকলকে আরেকটি নতুন ভিডিও লেসনে স্বাগত জানাচ্ছি। তো আমরা সাধারণত কথা বলার সময় একজন আরেকজনের দিকে ম্যাক্সিমাম সময়ে শর্ত জুড়ে দিয়ে থাকি। যে আমরা অনেক সময় বলে থাকি, যেমন বিশেষ করে আমরা টিচাররা স্টুডেন্টদের বলে থাকি, যদি তুমি পাস করতে চাও তাহলে তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। যদি তুমি জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি তুমি জীবনে সফলতা লাভ করতে চাও তাহলে তোমাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হবে। এই যে আমরা জীবনে কোনো কিছু পাওয়ার জন্য অথবা কোনো কিছু করার জন্য আরেকটা যে কারণ থাকে, যে কোনো কিছু একটা রেজাল্ট ঘটলো, সেই রেজাল্টের পিছনে সবসময় একটা কারণ থাকে। তো এই যে কারণ এবং রেজাল্ট, এই দুটো যখন কাছাকাছি থাকে, একটার পরে আরেকটি হয়, সেটাই কিন্তু শর্ত হয়ে থাকে, যেটাকে ইংলিশে আমরা বলে থাকি কন্ডিশন। আর যে ধরনের সেন্টেন্সগুলো বা যে ধরনের কথাগুলো এই সূত্রের মধ্যে পড়বে, সেই ধরনের কথাগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা কন্ডিশনাল স্পিচ। শর্তমূলক কোনো কথা বা বক্তব্য, শর্তমূলক কোনো বাক্য। তো এখন এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে সকল ধরনের পরীক্ষাতেই কিন্তু প্রশ্ন এসে থাকে। যেমন এসএসসি পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্স অংশে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্ব অংশে প্রশ্ন আসে। তাছাড়া যে চেঞ্জিং সেন্টেন্স রয়েছে সেখানেও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল থেকে কমপ্লেক্সে গেলে কখন শর্তমূলক বাক্য হবে সেই বিষয়গুলো আসে। অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বড় বড় যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু এগুলো আসে। সুতরাং আজকে লেসনটি একেবারে অল ওভার সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট। সো আশা করছি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকলে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে শতভাগ ক্লিয়ার হয়ে যাবে। পানির মতো পরিষ্কার করে দিব ইনশাল্লাহ, চেষ্টা করব। এখানে সাধারণত কন্ডিশনাল আমরা যেগুলো একেবারে ফর্মাল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তিনটি: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তো আরেকটি রয়েছে যেটা আসলে আমরা খেয়াল করি না, কিন্তু এটাও এক ধরনের শর্তের মধ্যে থাকে, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা যদি আমরা বলি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন বলা যেতে পারে এটাকে, ইউনিভার্সাল ট্রুথ, যেখানে চিরন্তন সত্য যে কথাগুলো সেগুলো প্রকাশ করার জন্য আমরা এই ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন বা জিরো কন্ডিশন ব্যবহার করে থাকি। যেমন যদি সূর্য ওঠে তাহলে কুয়াশা কেটে যাবে। এই যে সূর্য উঠলে কুয়াশা কেটে যায়, তার পানিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়, পানিকে ঠান্ডা করলে বা পানিকে তাপ দিলে বাষ্পে পরিণত হয়। এই কথাগুলো হচ্ছে জিরো কন্ডিশন বা ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন। যেরকম আমরা বলতে পারি এখানে যে ইফ উই হিট ওয়াটার অর আইস, আমরা এখানে আইস বলতে পারি। ইফ উই হিট ওয়াটার অর আইস ইট বিকামস, তাহলে পানিকে আমরা তাপ দিলে হবে বাষ্প, ভেপুর অথবা স্টিম। যে পানি ইট বিকামস ভেপুর, বাষ্প হয়ে যাবে। আর যদি আমরা বরফকে তাপ দিই তাহলে বরফ তাপ দিলে পানি হয়ে যাবে, ইট বিকামস ওয়াটার অর লিকুইড। বরফকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। আর পানিকে যদি তাপ দিই তাহলে সেটা বাষ্প হয়ে যাবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। তারপরে যদি আমরা এরকম বলি যে ইফ দ্য সান রাইজেস, সূর্য উঠলে দ্য ফগ ডিজেপিয়ার্স মানে বা ভেনিশেস অথবা মেল্টস, কুয়াশা গলে যায় অথবা কুয়াশা কেটে যায়, কুয়াশা চলে যায়। তাহলে এই যে ইউনিভার্সাল ট্রুথ টাইপের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সবসময় আমাদের জিরো কন্ডিশনের মধ্যে থাকবে। যে কথাগুলো আমরা ইউনিভার্সাল ট্রুথ টাইপের বলবো সেগুলো যদি আমরা সেগুলো দিয়ে কোনো শর্ত প্রয়োগ করি, সেখানে যদি কোনো শর্ত আমরা আরোপ করি, তাহলে সেটা অবশ্যই এই জিরো কন্ডিশনের মধ্যে আমরা লিখব যে উভয় অংশেই সেম টেন্স থাকবে। যখন আমরা ইউনিভার্সাল ট্রুথ কোনো কথা বলবো সেক্ষেত্রে
উভয় অংশে সেম টেন্স, অলওয়েজ সেম টেন্স থাকবে। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কন্ডিশন অথবা জিরো কন্ডিশনের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল করতে হবে, ফার্স্ট কন্ডিশনের আমরা এটাকে আর এক নামও রয়েছে, যে ফার্স্ট কন্ডিশনকে আমরা বলতে পারি টাইপ অন কন্ডিশন, অথবা এটাকে কখনো কখনো কেউ রিয়েল কন্ডিশনও বলে। যে এটার গঠনটা হচ্ছে ইফ থাকবে, তারপর এখানে সিম্পল প্রেজেন্ট থাকবে, সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট সিম্পল। তো সিম্পল প্রেজেন্ট যখন থাকে একটা অংশ, আর আরেকটা অংশ থাকবে হচ্ছে সিম্পল ফিউচার। এখানে এই ইফ যে অংশটি রয়েছে এটাকে আমরা বলে থাকি কন্ডিশন বা শর্ত, আর এটা হচ্ছে ফল বা রেজাল্ট। তো এখানে এই শর্তের যে অংশটি এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এই শর্তের যে অংশটুকু থাকবে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কনজাংশন যুক্ত ক্লজগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। আর যেটা ফল রেজাল্ট সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে যে কোনো সেন্টেন্সে একটি, আর সাবঅর্ডিনেট ক্লজ অনেকগুলো থাকতে পারে। প্রিন্সিপাল ক্লজ কারণ একজনই হয়, প্রিন্সিপাল সবসময় একজনই থাকে। তাহলে একটা অংশ হচ্ছে শর্ত কন্ডিশন আরোপ করবে, আর একটা অংশ হচ্ছে সেই কন্ডিশনের যে রেজাল্টটা কি হবে সেই রেজাল্টটা প্রকাশ করবে, এক্সপ্রেস করবে। যেমন এখানে সাধারণত ফার্স্ট কন্ডিশনে যেটা থাকে যে যে কন্ডিশন এখানে শর্তটা আরোপ করা হয় সেই শর্তের কারণে অবশ্যই একটা কোনো ঘটনা ঘটে, সেই জন্য এটাকে রিয়েল কন্ডিশনও বলা হয়। দ্যাট মিনস এটার কারণে একটা কিছু অবশ্যই ঘটবে। যেমন আমরা যদি এটা একটি এক্সাম্পল দেখি যে ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল পাস। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচারের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, এরপর আছে V1। সুতরাং ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস দ্য এক্সাম, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল সাকসিড ইন ইউর লাইফ, ইউ উইল শাইন ইন ইউর লাইফ। তাহলে আমরা খেয়াল করব যে এখানে যে শর্ত থাকবে সেই শর্তের বিনিময়ে একটা কাজ অবশ্যই, ঘটনা একটা ঘটবে, রেজাল্ট একটা অবশ্যই আসবে। ইফ উই ওয়ার্ক হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি, উই ক্যান শাইন ইন লাইফ, যদি আমরা কঠোর পরিশ্রম করি তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো। এখন এসএসসি পরীক্ষাতে এবং এইচএসসি পরীক্ষাতে সাধারণত কমপ্লিটিং সেন্টেন্স টাইপের আসে, সেখানে এই অংশটুকু হয় দেয়া থাকে, বাকি এই অংশটা আমাদেরকে কমপ্লিট করতে বলা হয়। আবার কখনো কখনো ফার্স্ট অংশটি দেয়া থাকে, সেকেন্ড যে অংশটি দ্যাট মিনস রেজাল্টের অংশটি আমাদেরকে কমপ্লিট করতে হয়। তাহলে সেটা আমরা ডিপেন্ড করবে এই যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারের উপরে। স্ট্রাকচার দেখে আমাদের বুঝতে হবে, বাট ইন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন সময়ের শর্তটি ব্যবহার করছি। আমি কি ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে ব্যবহার করছি, না রিয়েল কন্ডিশন দ্যাট মিনস বর্তমানের কোনো শর্ত আরোপ করছি। বর্তমানে যদি আমি কোনো শর্ত আরোপ করি সেটার ফলাফল পাওয়া যাবে ইন ফিউচার, ভবিষ্যতে। কারণ এখন যদি আমি কন্ডিশন দেই তাহলে সেই কন্ডিশনের রেজাল্টই অবশ্যই পরবর্তীতে আসবে। যেমন আমরা যদি এখন পড়াশোনা করি তাহলে ফলাফলটা আমি এখনই পাবো না, অবশ্যই সেটা ফলাফলটা আমি সামনে পাবো। সুতরাং সেই ক্ষেত্রে এই ফার্স্ট কন্ডিশন যেটাকে আমরা ফিউচারে শর্তটা হয় মানে রেজাল্টটা আসবে ফিউচারে, সেক্ষেত্রে এটাকে আমরা ফার্স্ট কন্ডিশন বলে থাকি। এখন আমি যদি বর্তমানে শর্ত আরোপ করি, আমি খেয়াল করবো কথা বলার সময় যে আমি বর্তমানে শর্ত আরোপ করছি কিনা, তাহলে আমাকে এই স্ট্রাকচারে ফেলে কথাটা বলতে হবে। লেখার সময় যদি আমি এই বর্তমানে শর্ত আরোপ করি তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারে দিয়ে সেন্টেন্সটা লিখতে হবে। আর কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল করতে হবে। এছাড়া যে চাকরি পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেখানে অনেক সময় এমসিকিউ টাইপ কোশ্চেনে আসে, এখানে ভার্বটিকে কারেক্ট করতে বলা হয়। আবার অনেক সময় এরকমও থাকে, আমি বিশেষ পরীক্ষাতে দেখেছি যে হোয়াট টাইপ অফ কন্ডিশন দ্য আন্ডারলাইন ক্লোজ ইজ, যে এই নিচের যে আন্ডারলাইন করা ক্লোজটি কোন ধরনের কন্ডিশন। এছাড়া এমসিকিউ টাইপে আসতে পারে যে এই সেন্টেন্সটিতে কোনটা ডিপেন্ডেন্ট ক্লোজ, কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দ্যাট মিনস কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, অ্যানাদার নেম অফ সাবঅর্ডিনেট ক্লোজ ইজ ডিপেন্ডেন্ট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজের আরেক নাম হচ্ছে ডিপেন্ডেন্ট, আর প্রিন্সিপাল ক্লোজের আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো সেই ক্ষেত্রে বলা হয় যে কোনটি
ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কোনটি ডিপেন্ডেন্ট ক্লোজ, এগুলো আইডেন্টিফিকেশন থাকে। সুতরাং তাহলে আমরা এগুলো কিন্তু এখানেই সব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে কোনটি বুঝবো এবং কোন পরীক্ষায় কিরকম আসে। নেক্সট হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনটি বুঝলাম। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে তোমরা বলবে, আমি আবার পরবর্তীতে, এর আগে আমাকে কয়েকজন বলেছিলে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করতে। সমস্যা থাকলে আমি আবার পরবর্তী আলোচনা করব। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ইমাজিনারি টাইপের কন্ডিশন। কারণ হচ্ছে এখানে কল্পনা করা হয় যে এটা যদি হতো, দ্যাট মিনস আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হতাম, দ্যাট মিনস নাও আই এম স্টুডেন্ট বাট আই ইমাজিন টু বি আ প্রেসিডেন্ট অফ এনি কান্ট্রি। এটাকে বলা হয় ইমাজিন। কিন্তু এই ইমাজিনটা আসলে আমি যেটা এখন ভাবছি সেটা আমার হওয়ার ইচ্ছে ছিল আগেই, কিন্তু এখনো হতে পারিনি, সেজন্য এটাকে বলা হয় কল্পনা, কাল্পনিক, যেটা এখন হবে না। যদি হতো তাহলে সেটা আমার ভবিষ্যতে মানে অতীতে হতো, কিন্তু অতীতে হয়নি, সেই জন্য এটাকে বলা হয় ইমাজিনারি করা, এটা মানে কাল্পনিক একটা শর্ত। যেমন আমি যদি এখানে বলি যে ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ আই কুড, তাহলে আমাদের এখানে ব্যবহার করতে হবে কুড অথবা মাইট, কুড অথবা মাইট, দেন ভি অন আ মেইন ভার্ব। আই কুড, আমি রিচ হলে, হেল্প দ্য পুয়ার, যদি আমি ধনী হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। তার মানে হচ্ছে যে আমি এখন ধনী হওয়ার কথা ছিল আগে, এখনো আমার দ্বারা হওয়া সম্ভব হয়নি। যদি আমি ধনী হতাম, তার মানে এখন আমি ধনী হইনি, এখন আমার ধনী হওয়া সম্ভব নয়, এবং ইভেন ফিউচারেও হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আমার হওয়ার কথা ছিল। আমি এখন সাহায্য করতে চাচ্ছি, কিন্তু আমার ধনী যদি আমি আগে থাকতাম তাহলে এখন সাহায্য করতে পারতাম। সেই জন্য এটাকে বলা হচ্ছে কল্পনা, যেটা আমার হওয়ার কথা ছিল আগে, এখন আমি কল্পনা করছি যদি হতে পারি। তারপর হচ্ছে যে ইফ আই নিউ হার অ্যাড্রেস, আমি যদি তার অ্যাড্রেস জানতাম, আই উড ইনভাইটেড হার, আমি তার অ্যাড্রেস জানলে আমি তাকে দাওয়াত দিতে পারতাম। এটা হচ্ছে কল্পনা, আমি এখনো তাকে দাওয়াত দেইনি বা এখন দেওয়া সম্ভব নয়। এটা যদি আগেই জানতাম, অতীতে যদি জানতাম তাহলে দাওয়াত দিতে পারতাম। এরপর হচ্ছে এই সেকেন্ড কন্ডিশন হ্যাড দিয়েও শুরু হতে পারে। কিভাবে হ্যাড দিয়ে শুরু হতে পারে? যখন শুধু হ্যাড থাকলে, ইফের জায়গায় ইফ ক্যান বি রিপ্লেসড বাই হ্যাড ইন সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো, দ্যাট মিনস আমার এখন পাখা নেই, পাখির মতো পাখা আগে যদি থাকতো তাহলে আমি এখন উড়ে বেড়াতে পারতাম। তাহলে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, দ্যাট মিনস আমার যদি পাখা আগেই থাকতো তাহলে আমি এখন উড়ে বেড়াতে পারতাম। তাহলে এখানে আমাদের দেখতে হবে যখন হ্যাড দিয়ে সেকেন্ড কন্ডিশন হবে তখন শুধু হ্যাডই থাকবে, আর অন্য কোনো ভার্ব থাকবে না। ইন সেকেন্ড কন্ডিশন only had will be the verb of condition part. Condition part এ শুধু ভার্বই হবে had, আর কোনো there will be no verb in second condition when second condition will be started with had দিয়ে শুরু হলে আর কোনো ভার্ব থাকবে না। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কখনো কখনো এই ইফের জায়গায় আমরা had দিয়েও সেকেন্ড কন্ডিশন শুরু করতে পারি, সেক্ষেত্রে দেখতে হবে শুধু হ্যাডই রয়েছে কিনা। তাহলে আমরা এখন কখন সেকেন্ড কন্ডিশনটি ইউজ করব? তখনই আমরা সেকেন্ড কন্ডিশন ইউজ করবো যখন যে কাজটি আমার অতীতে হওয়ার কথা ছিল বা অতীতে করার কথা ছিল কিন্তু এখনো আমার দ্বারা করা সম্ভব হয়নি, বাট আমি এখন কল্পনা করছি ওইটা করার জন্য, সেই ক্ষেত্রে উই উইল ইউজ সেকেন্ড কন্ডিশন ইন ইমাজিনারি টাইপ অফ সেন্টেন্স। তারপরে আমরা যদি দেখি থার্ড কন্ডিশনটা হচ্ছে, এটাকে বলা হয় একেবারে অসম্ভব, যেটা এটাকে আমরা অসম্ভব বলতে পারি, যেটা কখনোই হওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। বাট হলেও অতীতে হতে পারতো, কিন্তু এখন একদমই অসম্ভব, তারপরও আমি হওয়ার আকাঙ্ক্ষা করছি, সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশনটা আমাদের ইফ দিয়েও শুরু হতে পারে,
হ্যাড দিয়েও শুরু হতে পারে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে সেকেন্ড কন্ডিশনে যেমন শর্তমূলক অংশটি থাকবে সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কন্ডিশন অংশটি থাকবে পাস্ট পারফেক্ট। ইন second condition, condition part will be past indefinite or simple past. In third condition, condition part will be past perfect tense হবে। তাহলে if we had won the lottery, if we had won the lottery, যদি আমরা লটারি জিততাম, তারপর হচ্ছে would have, could have or might have, would have, could have or might have, and B3. In second condition, main verb will be first form, base form. After would, could, might will be used as modal auxiliary verb, and here would, could, might will be added with have, মানে would, could, might এর সাথে আবার have ও থাকবে, have ও আসবে। তাহলে if we had won the lottery, we could have or might have, we might have gone to Canada or the USA. We might have gone to Canada or the USA. So যদি আমরা লটারি বিজয়ী হতাম বা লটারি জিততাম, তার মানে হচ্ছে অনেক আগে যদি জিততাম, বাট এখনো যেটা হয়নি, এখনো মনে মনে আশা আছে, আকাঙ্ক্ষা আছে জেতার বা জয়ী হওয়ার। এখন এখানে যদি আমরা খেয়াল করি যে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, শর্ত যে অংশটি সেটা থাকবে পাস্ট পারফেক্ট এবং রেজাল্টের অংশটি হবে পারফেক্ট কন্ডিশন, এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশন। তো হ্যাড দিয়েও এটা কিভাবে শুরু হতে পারে, হ্যাড আই বিন আ rich man, had I been a rich man, that means had এর পরে এখানে আরেকটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন হবে সেটি থার্ড কন্ডিশন। had I been a rich man, I would have, এখানে would have, could have জীবনে একটি ব্যবহার করলেই হবে, I would have visited the USA, if had I been a rich man, কারণ if I want to visit USA or any European country, I must have a huge amount of deposit in my hand or in my bank account. So এই ক্ষেত্রে আমরা এখানে এটা লিখলাম, বাট যদি আমি এখানে অন্য কিছু লিখতে চাই যে হ্যাড দিয়ে অথবা থার্ড কন্ডিশন অংশের যে স্ট্রাকচার রয়েছে, সেই থার্ড কন্ডিশন অংশের স্ট্রাকচার আমি যদি এরকম লিখতে চাই যে had I finished my work, যদি আমি আমার কাজ শেষ করতাম, তাহলে আমি কি করতাম, I could have joined the party, আমি যদি আমার কাজ শেষ করতে পারতাম, শেষ করে আমি পার্টিতে জয়েন করতে পারতাম। সো এই যে আমরা এখানে চারটি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি কন্ডিশনাল সেন্টেন্সের একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি হচ্ছে রেজাল্ট, আর ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজটি হচ্ছে কন্ডিশন, শর্তমূলক অংশ। এখানে শর্ত যে অংশটি থাকবে, ফলাফলের অংশটি এই শর্ত যে রয়েছে সেই প্রভাবিত করবে হচ্ছে ফলাফলকে। যেমন এখানে ইউনিভার্সাল ট্রুথ থাকলে দুজনেই সমানভাবে ভাগ করে খাবে। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটা যে শর্ত থাকবে বর্তমানে, রেজাল্টটা পাওয়া যাবে ইন ফিউচার, ভবিষ্যতে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে কাল্পনিক, এটা হচ্ছে আনরিয়েল, যে আমরা এখানে বলতে পারি যে আমার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এখন আমি কল্পনা করছি। আর থার্ড কন্ডিশন হচ্ছে যেটা একদমই সম্ভব নয়, হলে যদি হতে পারতো সেটা অতীতে হতে পারতো, কিন্তু এখন আর হওয়া সম্ভব নয়, তারপরেও আমরা ভাবছি, তো সেই ক্ষেত্রে এটা হবে
ফার্স্ট পারফেক্ট কন্ডিশন অথবা থার্ড কন্ডিশন, যেটাই আমরা বলি। ফার্স্ট কন্ডিশনকে আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্ডিশন, তার মানে হচ্ছে শর্তের অংশটি প্রেজেন্ট। সেকেন্ড কন্ডিশন আরেক নাম হচ্ছে পাস্ট কন্ডিশন, কারণ এটার শর্তের অংশটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। থার্ড কন্ডিশনটি হচ্ছে পারফেক্ট কন্ডিশন অথবা থার্ড কন্ডিশন, কারণ হচ্ছে এর কন্ডিশনের অংশটি হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা হেড দিয়ে শুরু হতে পারে, এটাও হেড দিয়ে শুরু হতে পারে। পার্থক্য হচ্ছে এখানে শুধুই হেড থাকবে, বাট এখানে হেড উইল বি অ্যাডেড উইথ অ্যানাদার থার্ড ফর্ম অফ মেইন ভার্ব, আরেকটি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এর সাথে থাকবে। সেখানে আমরা 4টি কন্ডিশন নিয়ে আলোচনা করেছি, বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। ইফ আই হ্যাভ এনি ফেইলার প্লিজ কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স, আই মাস্ট ট্রাই টু ইমপ্রুভ অ্যান্ড আই উইল ট্রাই টু মেক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড যারা চাকরির পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য আজকে ভিডিও লেসনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করবে, বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে শেয়ার করবে, যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.